প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আজ আমাদের স্টুডিওতে রয়েছেন আমেরিকার সর্বোচ্চ আদালতের লাইসেন্সপ্রাপ্ত অ্যাটর্নি অ্যাট ল অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই শুরু করতে চাই, রিসেন্টলি একটা নিউজ যে 39টা দেশের মানে 39 কান্ট্রিজের যেটা হয়েছে যে কিছু নিষেধাজ্ঞা ছিল দেশের, সেগুলো রিসেন্টলি শোনা যাচ্ছে সেটা ফেডারেল জজ স্থগিত করেছিল। সেখানে বাংলাদেশের জন্য কোনো সুখবর আছে কিনা? ধন্যবাদ। প্রথমেই এটিএন বাংলার সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, আর সঞ্জয় আপনাকে ধন্যবাদ আমার আমাদের প্রথম অনুষ্ঠানে আসা। তবে একটা কথা সত্য যে বাংলাদেশ 39টা দেশের মধ্যে নাই এবং ছিল না। 5 জুন যেই খবরটা আসছে, রোড আইল্যান্ডের একজন ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ যে ট্রাম্প প্রশাসনের আমলে যে 39টা দেশের প্রতি ভিসা নিষেধাজ্ঞা ছিল সিকিউরিটি রিজনে, আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে, অধিকাংশ দেশ আফ্রিকা, তার মধ্যে কিছু দেশের নাম হয়তো পরে বলবো, তবে যেটা ছিল যে তাদেরকে আমেরিকার নিরাপত্তা ঝুঁকি হিসেবে তাদেরকে ভিসা ইস্যু করা হবে না। তো আজ এই রায়ের মাধ্যমে ফেডারেল জাজ এই প্রক্লেমেশনটা 10998 প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশনটা ব্লক করে দিয়েছে, মানে এটা স্থগিত। তার মানে তারা এখন চাইলে ভিসার জন্য আবেদন করতে পারবে, ভিসা ইস্যু করতে পারবে। তবে এই ইদানিং যেটা হচ্ছে ট্রেন্ড হচ্ছে, ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ যেই রায়টাই দেয় না কেন তার বিরুদ্ধেই ট্রাম্প প্রশাসন একটা আপিল দায়ের করে ফেলে। তার মানে সুখবরটা চূড়ান্ত না, হয়তো দিস উইক আর নেক্সট উইক ফেডারেল সার্কিট কোর্টে আপিল হবে, তখন এটা আবার পেন্ডিং হয়ে থাকতে পারে। তো বাংলাদেশ এইটার মধ্যে আগেও ছিল না, বর্তমানে নাই। এটা বাংলাদেশের জন্য কোনো সুখবর না, তবে দুঃখেরও খবর না, যেহেতু এটা বাংলাদেশ জড়িত না। বাংলাদেশ সম্পর্কে যে 75 কান্ট্রিজের যে পাবলিক চার্জ নিষেধাজ্ঞা ছিল, যেটা সাসপেনশন ছিল, এটা এখনো বলবৎ আছে এবং থাকবে অনির্দিষ্টকালের জন্য, যদি না ট্রাম্প প্রশাসন এটা লিফট করে, অথবা স্টেট ডিপার্টমেন্টের মার্কো রুবিও যে সেক্রেটারি অফ স্টেট যদি লিফট না করে। কোনো এমবেসির ক্ষমতা নাই এককভাবে এই নিষেধাজ্ঞাটা তোলার। এটা হচ্ছে পাবলিক চার্জের জন্য। পাবলিক চার্জ বলতে যেই সকল দেশের নাগরিক আমেরিকায় এসে অতীতে সরকারি বেশি সুবিধা ভোগ করেছে মিথ্যা তথ্য দিয়ে, অথবা যোগ্যতা না থাকার কারণে তারা তথ্য দিয়ে যে সুবিধা ভোগ করেছে, এই সুবিধাটা কমানোর জন্য এই যে 75 নিষেধাজ্ঞা আছে এবং থাকতেছে। তবে এটা লিফট 1 সপ্তাহ পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, 1 বছর পরে লিফট হতে পারে। নবরি নোজ ইয়েট। এই ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। আমেরিকার ভিসা বুলেটিন শুনবেন এবং আমেরিকার যে সরকারি সংস্থাগুলোর তথ্য দেখবেন। সঞ্জিদা হিয়া, আপনাকে যেটা বলছি, সো অনেক সময় দেখা যায় যে আমেরিকার কোনো ইউএস এমবেসি হতে পারে, স্টেট ডিপার্টমেন্টের কোনো তথ্য যদি যায় ওয়েবসাইট থেকে, আমাদের বাংলাদেশি কমিউনিটি অথবা বিভিন্ন দেশে ইংলিশটা মিস ইন্টারপ্রিট হয়। যেমন রিসেন্টলি আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, রিসেন্টলি যেটা হয়েছে এটা কি ছিল। রিসেন্টলি গত সপ্তাহে আমরা দেখলাম, হ্যাঁ, যে ওই যে জানুয়ারি মাস থেকে আমরা জানি 21 জানুয়ারির পর থেকে যে মানে বাংলাদেশ সহ 75টি দেশের যে ভিসা পজ ছিল, সেটা এখন রিসেন্টলি বলছে যে এটা ওপেন করা হয়েছে, উঠে গেছে এবং আমেরিকার নীতিতে নতুন পরিবর্তন। এবং বাংলাদেশ এমবাসি, ঢাকার দূতাবাস বলেছে যে 2 কর্মদিবসের মধ্যে ভিসা শুরু হবে কার্যক্রম। তো এটার আসলে প্রক্রিয়াকরণটা কি, মানে এটা কি সত্যতা, মানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এবং সবাই খুব এক্সাইটেড যে ভিসা স্টার্ট হয়েছে। এটাই আমি বলতে চাই, আমাদের দেশের, আমি একটা আমার পার্সোনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছিলাম যে বাংলাদেশ বলেন বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অনেক দেশে আছে লোকজন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিন্তু আমেরিকান ইংলিশটা আমরা ইন্টারপ্রিট করতে অনেকে এখনো জানেন না। বিং এ মেম্বার অফ দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এই বারের আমি অ্যাডমিটেড অ্যাটর্নি অ্যাট ল হচ্ছে 2009 সাল থেকে। আমার প্র্যাকটিসের বয়স 20 ইয়ার্স। আমার 2005 সালে আমি অ্যাটর্নি অ্যাট ল হিসেবে আমেরিকা অ্যাডমিশন নিয়েছি। সো আমার অ্যাটর্নির হিসাবে বয়স হচ্ছে
20 20 বছরের years উপরে। উপরে। So, আমি সবাইকে অনুরোধ করব আমেরিকার বিষয়ে যদি কোনো তথ্য দিতে হয় বা যদি আপনারা নাই বুঝেন কোনো প্রফেশনাল কারো কাছ থেকে তথ্য নেবেন। এই দেশে অনেকেই দেখা যায় যে বলে প্যারালিগ্যাল প্যারালিগ্যাল বলে অথবা লিগ্যাল কনসালটেন্ট বলে, দে আর নট লয়ার্স, দে আর জাস্ট ওয়ার্কিং অ্যাজ আওয়ার অ্যাসিস্ট্যান্ট। সো তাদের তথ্য দিয়ে আপনারা যদি বরাদ দিয়ে যদি কোনো একটা নিউজ করেন জাতীয় পত্রিকায় বা জাতীয় টেলিভিশনে, তখন এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কারণ এখন কিন্তু আপনারা তো বুঝতেছেন, মিডিয়াগুলো বুঝতে তাদের কথা সবাই বুঝে, কিন্তু ফ্যাক্ট যে চেক করে আমেরিকার প্রচুর বাংলাদেশি ছেলেমেয়েরা আছে অনেক স্মার্ট, তারা কিন্তু বারবার বলছে এইসব তথ্য সঠিক না, কিন্তু আবার তথ্যগুলা সোশ্যাল মিডিয়ায় কম শিক্ষিত লোকজন দিয়েই যাচ্ছে। ওই যে আপনি বললেন যে যারা অ্যাসিস্ট্যান্ট ওরা নিজেদেরকে ইয়ে করে যে ল তারা মনে করে, কিন্তু তারা মনে করে সেটা, তো তাদের বরাদ দিয়ে যে ইনফরমেশন গুলো আসে তখন আসলে সাধারণ মানুষ তো বোঝে না। এটা আমি বলি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তখন এটা হয়তো কারো ক্ষতি হয় নাই যেহেতু ভিসা দিচ্ছে না, কিন্তু একটা বিভ্রান্তির তৈরি হয়েছে। একটা মানুষ আমাদেরকে বারবার ফোন করে প্রশ্ন করে, স্যার আপনি বলছেন হবে না, সবাই তো বলছে হবে, তা আপনি একটু আবার ভালো করে দেখেন। এটা আমরা খুব দুঃখ বোধ করি যে এটা দেশে এখন এইটা এত উন্নত বিশ্বের মধ্যে আমরা যদি মিথ্যা তথ্য দেই বা মিথ্যা মানুষকে সামান্য সোশ্যাল মিডিয়ায় শুধু ভিউ বানানোর জন্য, এটা সঠিক না। তবে আপনাদের এই ক্ষেত্রে যা হচ্ছে সবার কিন্তু ভিসা প্রসেসিং হচ্ছে, 2 দিনের কথা যেটা বললেন, ইউএস এমবেসি স্পষ্ট করে লিখে দিয়েছে যে 2 দিন বলতে 2 কর্মদিবসে ইন্টারভিউ হবে, ভিসা দেওয়ার কথা কোথাও বলে নাই। না, ভিসার কথা আসলে উল্লেখ করেনি, কিন্তু আমরা অতিরিক্ত অতি মানে মিডিয়াগুলো তো আসলে এখন এই যে কথাগুলো বলতেছি অনেকে তো ভাববে অ্যাটর্নি মনে হচ্ছে সত্য কথা বলার দরকার কি, কিন্তু আমি যদি সত্যটা না বলি আমি নিজের কাছে দায়বদ্ধ থাকি। কেন? কারণ আমরা বাংলাদেশে লেখাপড়া করে এসেছি ফ্রি অফ কস্ট, এখানে লক্ষ লক্ষ ডলার খরচ করে লেখাপড়া করেছি। আমি চাই আমার নৈতিক দায়িত্ব, আমি অনেক সময় আমার সোশ্যাল মিডিয়া লিখি জনস্বার্থে অ্যাটর্নি মনে, কারণ এগুলো হচ্ছে জনস্বার্থে বলার কারণ হচ্ছে মানুষকে এডুকেট করা আমাদের দায়িত্ব। অনেকেই তো কম শিক্ষিত, কিন্তু তার মানে তারা খারাপ না, তাদেরকে আমরা তথ্যটা দেওয়া উচিত। তবে প্রক্রিয়াটা আমাকে ক্লিয়ার করে আপনার 2 দিনের মধ্যে হচ্ছে প্রথম দিনে ইন্টারভিউটা হবে এনভিসি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে যে নির্ধারিত তারিখ দেওয়া হয় ওই তারিখে ইউএস এমবেসি তাদের সব ডকুমেন্ট জমা নেবে এবং দেখবে কোনো লেকিংস আছে কিনা। লেকিংস না থাকলে সব সঠিক থাকে তাকে নেক্সট ডেতেও ইন্টারভিউ দিতে পারে, অথবা 1 মাস 1 সপ্তাহ পরে ইন্টারভিউ দিতে পারে। তখন তার স্টেটমেন্টটা নেবে, কারণ তারা তো আসলে টাইমটা উল্লেখ করেনি যে কোন সময়টাতে ভিসা দিবে বলে সেরকম কিছু বলা হয়নি। আমি আপনাকে বলছি প্র্যাকটিক্যালি আমাদের ক্লায়েন্টগুলো যাচ্ছে তখন তারা দেখতেছে জিনিসটা আমি যা বলেছিলাম চাই সঠিক, তো পরের দিনে যখন দিবে ইন্টারভিউটা প্রসেস কমপ্লিট হয়ে থাকবে, তার মানে তাকে ভিসা দেবে না। ভিসা দেবে এটাই দিচ্ছে এখন 221G হচ্ছে ভিসা রিফিউজাল, তার মানে ডিনায়াল না, যেহেতু 75 কান্ট্রিজকে ভিসা দিতে পারছে না তারা প্রক্রিয়া সম্পন্ন করে রাখছে। পরবর্তীতে তারা যদি ভিসা সাসপেনশন লিফট হলে একটা সময় পরে তারা ডেকে ভিসা দেবে। তবে শর্ত হলো যদি কেউ 212A4 যদি পেয়ে থাকে তখন তারা কিন্তু আর ভিসা 212A4 এটা আসলে কি? এই সেকশনের পাবলিক চার্জ। ওকে, অনেকে এই জিনিসটা পাচ্ছেন যে এটা আমি দর্শকদের ক্লিয়ারের জন্য জিজ্ঞেসটা করলাম যে অনেকে ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 212A4 এই সেকশন যদি কারো টিক মার্ক দেওয়া থাকে দ্যাট মিন্স তাদেরকে বলা হচ্ছে যে আপনারা যে আমেরিকায় আসবেন সরকার মনে করছে যে আপনি পাবলিক চার্জ হবেন বিধায় আপনাকে অনেক তথ্য দিতে হবে যে আপনাকে স্পন্সর করেছে তার জীবন বৃত্তান্ত, আপনি যে ওইখানে যে থাকবেন ফ্যামিলি ইকোনমিক কোনো প্ল্যান আছে কিনা, যদি প্ল্যান না থাকে আপনি সে কোথায় থাকবেন, আপনার তো 2 বাচ্চা নিয়ে হাজবেন্ড ওয়াইফ 2 বাচ্চা 4 জন, অ্যাকোমোডেশন কি, সব তথ্য না দিলে এটা কিন্তু 1 বছর ভিতরে সমাধান করতে না পারলে আপনার ভিসা পাওয়ার যোগ্য থাকবে না। এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে একজন অ্যাটর্নির সাথে কথা বলা এবং আপনার যে স্পন্সর আছে এখানে তার সাথে জিনিসটা ওয়ার্কআউট করা। পিটিশনার রাইট? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর আরেকটা এই যে আপনি বললেন যে যারা 2 কর্মদিবসে ফার্স্ট ডেতে ডকুমেন্ট তারা দিবে, ডকুমেন্টেশন যত পেপারস আছে সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে আসলে এটার কি কোনো তারা কোনো ইয়েতে পড়বে কিনা,
মানে ঝামেলাপূর্ণ কোনো বা কোনো আইনি কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে এগোতে হবে কিনা? ডেফিনেটলি যদি ভুল থাকে আপনাকে শুদ্ধ করতে হবে। অনেকে দেখা যায় যে স্ট্যাটাসটা আপডেট অনেকেই করেন না। একজনের তো বিবাহিত ছিল, পরে তারা তো ডিভোর্স হয়েছে, আবার সে বিবাহ করেছে। এখন দেখা যায় যে সে আর কোথাও আপডেট সে করে নাই। কারো হয়তো ছেলে সন্তান মেয়ে সন্তান ছিল, পরবর্তী জন্ম সে আপডেট করে নাই। কারো পুলিশ ক্লিয়ারেন্স কারেন্ট না, কারো হচ্ছে স্পন্সর যারা দিয়েছিল তারা হয়তো মারা গিয়েছে। কারণ একটা অনেক সময়ের ব্যাপারে, অনেক সময়ের ব্যাপার, তাদের হয়তো ঠিকানা ঠিক নাই। যদি আপনি যেই ডকুমেন্ট গুলো আগে জমা দিয়েছেন সে সবগুলোর কপি আপনার কাছে থাকতে হবে এবং আপনি অনেস্টলি এগুলো সাবমিট করতে হবে। এনি চেঞ্জেস ইন ইউর পার্সোনাল স্ট্যাটাস, আপনার যদি যে কোনো অবস্থার পরিবর্তন হয়, ঠিকানা পরিবর্তন হয়, আপনি অবশ্যই ইউএস থাকলে ইউএসসিআইএস, এনবিসি থাকলে এনবিসি অথবা ইউএস এমবিসি আপনাকে জানাতে হবে। ইন্টারভিউ দিন পর্যন্ত অনেকে ভাবে যে আমি যদি তথ্যগুলো যদি চেঞ্জ করি আমার পরিবর্তন হয়ে যাবে, ডেট পরিবর্তন হোক না হোক, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে কখনোই আপনি ভিসা পেয়ে যান অথবা গ্রিন কার্ড পেয়ে যান, এরপরে যদি নাগরিকও হয়ে যান, এটা বাতিলযোগ্য। রিসেন্টলি এই কথাটা নিয়ে আসলাম কেন, রিসেন্টলি আমরা অনেক কল পাচ্ছি, অনেক চিঠি পাচ্ছি যে আমেরিকান নাগরিক হয়ে গেছিল 10, 15, 20 বছর আগে, তাদেরকে ডিপোর্ট করার জন্য চিঠি আসছে ইউনাইটেড স্টেটস অ্যাটর্নিজ অফিস, যারা ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের প্রসিকিউটর, তাদের মাধ্যমে চিঠি আসছে তোমার এই তথ্যগুলো আমরা পেয়েছি, ডবল নাম ছিল, ভিন্ন নামে আসছো, এই নাম উইথড্র করো নাই, আরেক নামে গ্রিন কার্ডের সিরিজে তোমার এটা 15 দিনের ভিতরে কারণ দর্শাও, কেন বাতিল করা হবে না, যদি অ্যাটর্নি নিয়ে কথা না বলো আমরা ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের বিরুদ্ধে মামলা করব। ইটস এ ভেরি সিরিয়াস অ্যাকশন। সো এই ক্ষেত্রে আমি এই জিনিসটা কেন নিয়ে আসছি, আমাদের কমিউনিটিতে অনেকে হয়তো এরকম আছে, আমাদের না, অতীতে যারা আসছে 30 বছর আগে যারা আসছে, তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা ওইভাবে কাগজে নেওয়া হতো, তখন কিন্তু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ছিল না। এখন তারা করতেছে কি, এগুলো আপডেট করার কারণে এআই দিয়ে অনেক তথ্য পেয়ে যাচ্ছে, চোখের রেটিনাকে দিয়ে অনেক তথ্য পেয়ে যাচ্ছে। সো এই জিনিসটা যদি আপনারা অতীতে অন্যায় করে থাকেন, এটা কোনো ইমিগ্রেশনের ক্ষেত্রে অন্যায়, যেহেতু আপনারা এইভাবে ভুল তথ্য দিয়ে গ্রিন কার্ড বা নাগরিকত্ব পেয়েছেন, করে থাকলে তো কিছু করে না, তবে সমস্যা তাদের কাছে আবার তাদের এই তথ্যগুলো নাই। আমি যাদেরকে রিপ্রেজেন্ট করব, যখন জিজ্ঞেস করি যে আপনার অতীতের ফাইলটা আছে, আমি তো ছিঁড়ে ফালাই দিচ্ছি, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? সে হয়তো একজন অ্যাটর্নির কাছে গেল এবং সে তার প্রবলেমটা বলল, তো প্রবলেমটা আমরা উইদাউট আপনাদের কাছে গেল, কিন্তু উইদাউট পেপারস তারা কিভাবে প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা যে ইউএস অ্যাটর্নিজ অফিস থেকে বলে দেয় প্রবলেমটা কি, যে তুমি আগে এক্স ছিল এখন ওয়াই হয়েছো, তো প্রবলেমটা এখানে আছে, কিন্তু ডিটেইলসটা আমাদের কাছে, তাকে রিপ্রেজেন্ট করে ডিটেইলসটা আমাদের কাছে না। আমরা বলবো অতীতের কোনো ডকুমেন্ট থাকলে আপনারা কোনো সময় ডেস্ট্রয় করবেন না, কারণ আপনি ডেস্ট্রয় করলেও সরকারের কাছে কিন্তু থেকে যাচ্ছে। আমরা ফাইলটা যদি পুরো ফাইল যদি ফয়া করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেখতে পারবো আসলে আপনার তথ্যে গরমিল ছিল কিনা, বা আপনাকে ডিপোর্ট করার মতো আমেরিকার সিটিজেনের নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো অবস্থায় আপনি আছেন কিনা। সো আমরা জিনিসটা তদন্ত করতে পারবো, আমরা চাইলে ইউএস অফিসের সাথে নেগোশিয়েট করতে পারবো, এছাড়া আমাদের কাছে কিছুই নাই। আর যদি ফিউচারে যারা আসছেন আমেরিকাতে বা আসবেন, তারা এই ভুলটা কখনো করবেন না। নাম পরিবর্তন করা আপনার অধিকার, কিন্তু আপনি যদি অন্যায়ভাবে কোনো ধরনের সুবিধা নেওয়ার জন্য নাম পরিবর্তন করে থাকেন বৈধ পন্থা ছাড়া, এটা হচ্ছে গুরুতর অপরাধ এবং এটা ফেডারেল ক্রাইম। সেই ক্ষেত্রে নাম পরিবর্তন করে, যদি প্রপারলি নাম পরিবর্তন না করে, ডিপোর্টেশনটা উইথড্র না করে, যারা গ্রিন কার্ড পেয়েছে, নাগরিকত্ব পেয়েছে, তাদেরটা বাতিলযোগ্য। এটা সরি টু সে, আমরা খুব খুব দুঃখ ভরে বলতেছি, এটা আমরা কখনো কাম্য নয়। আর এটা আমরা মানে একটা মাথার উপর ছাদ ধসে পড়ার মতো, যারা 20 বছর আমেরিকায় থাকে তাদের নাগরিকত্ব চলে গেল, ইট ইজ রিয়েল, ইজ হ্যাপেনিং। এটা শোনা কথা না, আমার কাছে কেস আছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করি, কিন্তু আপনারা একটু ব্যাকআপ প্ল্যান রাখবেন। ধন্যবাদ আপনাকে। আর এই যে ইমিগ্রেশন যারা বাইরে থেকে এসছে, যারা আগে অনেক, যেটা বলছিলাম যে আগে এসছে উইদাউট পেপারস, তারা ভিজিট ভিসা এসছে বা কোনোভাবে, তারা আগে যেটা হতো যে যদি গ্রিন কার্ড হয়তো পেয়ে গেছে বা গ্রিন কার্ডের জন্য হলে বলা হতো যে আবার দেশে গিয়ে আবার অ্যাপ্লাই করো ইমিগ্রেন্টের জন্য বা গ্রিন কার্ডের জন্য, তো সেটা যে একটু পরিবর্তন এসছে রিসেন্টলি, যেটা যে ওরা এখন আছে, এখন একটা মানে মার্কিন দূতাবাস একটা দিয়েছে যে তুমি এখন এখানে স্টে করেই অ্যাপ্লাই করতে পারবে।
ওকে, ধন্যবাদ। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, রিসেন্টলি এটা একটা আপডেট আসছে যে সবাই বলতেছে, এটা আমাদের ইউএসসিএস থেকে একটা মেমো আসছে যে যারা আমেরিকায় বসে গ্রিন কার্ড পেতে চায়, which is called adjustment of status, তাদেরকে নিজ Right. দেশে ফেরত যেতে হবে। তবে আমরা এখনো এই ফাইলগুলো করছি, নিজ দেশে ফেরত যেতে হবে না হিসাব করে, কারণ যদি আপনি আমেরিকার সিটিজেন হয়ে থাকেন আর আপনি কাউকে আমেরিকান এই বৈধভাবে এসেছে আমেরিকাতে বৈধভাবে তাদেরকে বিয়ে করলে এটা আমরা এক্সেপশনে নিয়ে আসতে পারি, যেহেতু হার্ডশিপ টু আমেরিকান সিটিজেন। তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে এটা ইমিগ্রেশন সার্ভিস অফিসারের ডিসক্রিপশন, মানে তাদের ইচ্ছা, তারা তার পজিটিভ নেগেটিভ যাচাই বাছাই করবে কেন সে আমেরিকা থেকে গ্রিন কার্ড পাওয়ার জন্য যোগ্য এবং কেন সে দেশের বাড়ি যেতে হবে। তো আমরা কনভিন্সিং বুঝাইতে পারি তারা আমেরিকায় বসেই গ্রিন কার্ড পেতে পারে, তখন তাদেরকে এখানে বসে গ্রিন কার্ডটা পাবে। আর যদি মনে করেন যে আমেরিকান ইউএসসিআইএস এর ইমিগ্রেশন সার্ভিস অফিসার যদি মনে না করে যে হ্যাঁ তার যে সে তখন অবৈধভাবে অবস্থান করছিল, আনডকুমেন্টেড ছিল, বৈধভাবে আসে নাই, কোনোভাবে করা যাবে না, দেন ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর ওন কান্ট্রি। কিন্তু আমরা সব বিবেচনা করেই ফাইল করি, কিন্তু অনেকেই ভাবে যে অ্যাটর্নির সাথে কথা বললে হয়তো অনেক বেশি টাকা লাগে, কিন্তু আমি কথাটা পরিষ্কারভাবে বলি, ইদানিং প্রচুর কেস পাচ্ছি। সরি টু সে, এখানে অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছি না, জনস্বার্থের কথাগুলো বলছি। প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করেছে, হাজবেন্ড এর জন্য অ্যাপ্লাই করেছে, ইন দি মিন টাইম ডিনাই হয়ে গেছে, সে কিন্তু অবৈধ হয়ে গেল। সে বুঝে সামান্য টাকা সেভ করার জন্য সে যার তার মাধ্যমে করেছে, ডিনাই হয়ে যাওয়ার পর সে কিন্তু অবৈধ, এখন তার কেসটা কোর্টে পাঠাই দিছে। ছেলে মায়ের জন্য অ্যাপ্লাই করেছে এখানে গ্রিন কার্ডের জন্য, মা অ্যাপ্লাই করেছে গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সঠিকভাবে তথ্য দিতে পারে নাই, কাগজপত্র লেকিংস ছিল, তারটা কোর্টে পাঠিয়ে দিয়েছে আন্ডার রিমুভাল প্রসিডিং। তো এগুলো এক্সট্রা হ্যাসেল। আমি চাইবো যে আপনারা যখন অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, ঠিক তেমনি আপনি যদি কোন আইনি জটিলতা করেন, অ্যাটর্নি অ্যাট ল, আবারও বলছি আমেরিকায় হচ্ছে অ্যাটর্নি অ্যাট ল, ইংল্যান্ড বা কানাডা অস্ট্রেলিয়া বলে ব্যারিস্টার অ্যাট ল, বাংলাদেশে বলে অ্যাডভোকেট। এই আমেরিকায় অ্যাটর্নি অ্যাট ল ছাড়া আর যত পদবি আছে, প্যারালিগ্যাল বলেন, লিগ্যাল কনসালটেন্ট বলেন, মাল্টি সার্ভিস, তারা আপনাকে কোনো আইনগত পরামর্শ দেওয়ার অধিকার রাখে না এবং আপনার কাছ থেকে কোনো কনসালটেশন ফি নেওয়ার অধিকার রাখে না। তারা আপনাকে হেল্প করতে পারে, আপনি যদি বলেন অবশ্যই হেল্প করেন কমফোর্টেবল হলে, কিন্তু আপনি প্রফেশনাল হেল্প চাইলে একজন অ্যাটর্নি অ্যাট ল যে দায়িত্ব নিয়ে কথা বলবে এবং তার কথা সঠিক নয়, তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন, সে একটা লাইসেন্সড অ্যাটর্নি অ্যাট ল। তো এই জিনিসটা আমি সবাইকে সচেতন করার চেষ্টা করছি। তার মানে না যে আর কেউ কাজ করতে, আপনার কাজটা আপনি নিজেই কিন্তু করতে পারেন, একজন অ্যাটর্নির সাথে কনসাল্ট করে নিজে আপনি কাজটা করতে পারেন, এর মধ্যে একজনকে ধরতে পারেন। এমন আমার কেস পেয়েছি যারা, ধরেন আপনি অনেক শিক্ষিত কিন্তু আপনি ভাবছেন যে এই লোকটাই কাজ করে সে হয়তো ভালো করবে, সে অ্যাটর্নি না, দেখা গেল যে সে আপনার নষ্ট করে দিল, তারপরে দেখলেন যে আপনি তার থেকে ভালো জানেন। সো এই জিনিসটা আমি চাই যে আপনারা তথ্য এবং অধিকার সম্পর্কে সচেতন হন, যে দেশে থাকুন না কেন। ওই যে আপনি বললেন যে অনেকে ভাবে যে না অ্যাটর্নির কাছে যাব, অনেক চার্জ, এটা একটা তাদের একটা কথা বলতে তো আর খুব একটা বেশি টাকা লাগে না। সেটাই সবারই যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আর একটু বলতে চাচ্ছি আপনাকে যে এই যে যারা ট্যুরিস্ট ভিসায় এসছে, অনেকেই এসে চিন্তা করছে থেকে যাবে, এখন ট্রাম্প প্রশাসন আসার পর তাদের এই যে একটা আমাদের চারিদিকের সিনারি অনেক চেঞ্জ, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো অনেকেই এখনো কিন্তু অনেকে আছে যারা অ্যাসাইনমেন্ট নিচ্ছে, যারা আইনি ভাবে ইয়ে করছে না, থেকে যাচ্ছে। তো তাদের আসলে একটা যা মানে অনেকেই এটা প্রশ্ন করে যে তারা কিভাবে তাহলে থাকছে, অনেক তো ডিপোর্টেড হচ্ছে অনেক মানুষ, তো তাদের এটা আসলে আপনি এমন প্রশ্ন করতেছেন আমার কাছে লোক টেলিভিশন দেখার পর আসবে না, কারণ ভাববে সব তো তারা জেনে যাচ্ছে। এনিওয়ে, থ্যাংক ইউ ফর গুড কোয়েশ্চন, যেটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। যারাই বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকা অনেকের জন্য একটা স্বপ্নের দেশ, স্বপ্নটা সবার জন্য স্বপ্ন না, কারো কাছে স্বপ্ন থাকে, কারো কাছে দুঃস্বপ্ন হয়ে যায়, কারণ বিভিন্ন কারণে। আপনি আগেই ভাববেন যে আপনি কেন আসবেন, কি করতে আসবেন। এখন অনেকে বলতেছে বিশ্বকাপ দেখার জন্য এসে থেকে যাবে, কিন্তু বিশ্বকাপ, আমরা বিইং অ্যান আমেরিকান এবং আমেরিকান পলিসি হচ্ছে আপনার বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি যোগ্য হলে আমেরিকায় আসেন, আপনি টাকা পয়সা স্পেন্ড করেন। আমরা যেমন বিভিন্ন দেশে ঘুরতে যাই, আমরা তো থাকার প্ল্যান করি না, তাই না? ইটালি যাই, গ্রিস যাই, আমরা সিঙ্গাপুর যাই, থাকি না। সো আমেরিকায় আসলে আপনার আমেরিকাও মনে করে আপনারা আসেন, ঘুরে যান, থাকবেন। কারণ যদি কোয়ালিফাইড পিটিশন থাকে, কারণ আপনার ছেলে মেয়ে এখানে থাকে, আপনি যদি আমেরিকা আসতে চান,
বা আপনার ভাই বোন আপনার জন্য অ্যাপ্লাই করেছিল 2010 সালের আগে, অনেকে মনে করে যে আমার ভাই গত 2 বছর আগে অ্যাপ্লাই করেছে, আমি অ্যাপ্লিকেশন থেকে যাবো, ভ্রান্ত ধারণা। এগুলা লং যে ক্যাটাগরি আছে এগুলা অনেক বছর পরে, ধরেন আপনার যদি সিবলিংস বা ভাই বোন যদি আপনার জন্য অ্যাপ্লাই করে 2010-9 এই সময় করে, তা আপনার ভিসা হয়তো অ্যাভেলেবল আছে, দেশের থেকে এখন ভিসা আপনি নিতে পারেন। তখন আপনি যদি এখানে চলে আসেন একটা নির্দিষ্ট সময় থাকলে বৈধ ভিসা, আপনি কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবেন যদি আপনি বুঝাইতে পারেন যে এটা আমেরিকান সিরিজের জন্য হার্ডশিপ হবে। কিন্তু আপনারা কোনো কোয়ালিফাইড পিটিশন ছাড়া এখন যারা আসবে তারা কিন্তু অনেকে বন্ড দিয়ে আসতেছে, আবার অনেকে বন্ড লাগছে না। যারা বন্ড দিয়ে আসবেন তারা বলে আসতেছেন যে আপনারা আমেরিকায় থাকবেন না। যদি কোনোভাবে থাকার চেষ্টা করেন অন্যায়ভাবে বন্ডটা ফরফিট করা হবে, নাম্বার 1। এবং যেহেতু আপনি বলে আসছেন এই রেকর্ডগুলো এখানে আছে, আপনারা বি কেয়ারফুল। কোনো কিছু করার আগে আমরা যদি আমার কাছে আসার প্রয়োজন নেই, যে কোনো অ্যাটর্নি এট লর সাথে আপনি অনলাইনেও কনসাল্ট করতে পারেন। আপনার প্রত্যেকটা সিচুয়েশন ভিন্ন। এখন টিভিতে আপনার কাছে প্রশ্ন করলে আমি যে উত্তরগুলো দেব উনার সত্য সব না শুনে উত্তর দিতে হচ্ছে, কারণ এটা পারফেক্ট না হতে পারে, ভুল বুঝতে পারে। সো এই কারণে আপনার উচিত হবে ওয়ান অন ওয়ান কথা বলা কারোর সাথে। ধন্যবাদ আপনাকে। আর একটু জানতে চাইবো, যারা A4 ভিসায়, যারা A4 ক্যাটাগরিতে যারা আছে বা EB3 যারা আছে, যাদের ভিসা পেন্ডিং আছে, ভিসা বলতে হয়তো চিঠি পেয়েছে এখনো হয়নি বা ডেট দিচ্ছে, অনেকেই আছে এরকম প্রশ্ন করে যে হ্যাঁ যে 60 ডেজ। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। যাদের প্রসেসিং এখনো পেন্ডিং আছে, আপনার ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে, তারা অপেক্ষা করা ছাড়া কিছুই করার নাই। যদি আপনার কারো যদি তাদের হবে হয়তো লেট হচ্ছে, তাদের হবে, কিন্তু অনেকে এখনই মনে করছে এখন হয় না কেন, আতঙ্কিত। যদি আপনার ভিসার প্রসেসিং কিউতে থাকে, কিউ বলতে আপনার প্রসেসে থাকে, আপনার ভয়ের কোনো কারণে আপনি ডাক পাবেন। কিন্তু এখন যেহেতু ভিসা দেওয়াই হচ্ছে না, শুধু ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এখন হওয়া নেওয়া একই কথা। আপনি যে অপেক্ষা করবেন, আমরা এইটাই পরামর্শ দেই। তবে চাইলে অনেক কিছু করা যায় না। যদি আবার CSPA রুলস এর আন্ডারে থাকে, যাদের ধরেন চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট, যাদের বাচ্চারা 21-এর নিচে আছে, হয়তো 21-এর উপরে চলে যাবে, US এমবেসি কিন্তু তাদেরকে নোটিশ পাঠাচ্ছে, US এমবেসি এবং NBC, যে তোমার বাচ্চার 21-এর উপরে বয়স হয়ে যাবে এত তারিখে, আমরা ইন্টারভিউ স্কেজুল করছি খুব তাড়াতাড়ি। আর না হলে আমরা চেষ্টা করতে পারি, বিইং অ্যান অ্যাটর্নি এট ল, আমরা নোটিশ তাদেরকে দিতে পারি। দে উইল টেক সাম প্রম্পট অ্যাকশন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো দর্শকদের উদ্দেশ্যে ছোট করে যদি কিছু বলেন। ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য হিয়া আপনাকে, এবং ATN বাংলার সাথে থাকুন। আমি প্রথম আসলাম, কিন্তু আমরা চেষ্টা করবো আসার। আমরা চাই যে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনারা যেন প্রপার ভাবে আমেরিকা সম্পর্কে জানেন। আমেরিকা সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা আছে, এবং স্পেশালি নন লয়ার্স অনেকে আছে যারা আমেরিকার সঙ্গে ভ্রান্ত ধারণা দিয়ে থাকে, কিন্তু আমরা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনারা সতর্ক থাকবেন এবং নিজের তথ্য ও অধিকার সম্পর্কে সচেতন থাকবেন। সবাইকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।